বাঁধ ভেঙে ডুবছে ফসল, হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি, দুশ্চিন্তায় কৃষক। ঢাকা চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, আরও ৩-৪ দিন বৃষ্টির পূর্বাভাস। হাওড়ের ক্ষতিগ্রস্ত চাষিদের ৩ মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা সরকারের। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, সমাধানে চলছে কাজ। সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব, ১২ জনের নাম ঘোষণা আইনমন্ত্রীর। বিরোধী দল থেকে ৫ জনের তালিকা আহ্বান, আলোচনা করে সিদ্ধান্ত জানাবে জামায়াত। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম, বোতলজাত সয়াবিন ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ, খোলা তেল ১৭৯। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষ, শুভেন্দুকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ ২ ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ডুবছে কৃষকের কষ্টের ফসল। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি, মৌলভীবাজার ও নেত্রকোনায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলও। এখনও সব ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। থেমে থেমে বৃষ্টিতে বন্দরনগরীতে আজও জলজট, চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে বজ্রপাতে ৩ জেলায় প্রাণ গেছে ৪ জনের। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে, বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আবিদনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ১০,০০০ হেক্টর জমির ধান। দেখার নলুয়ার, ছায়ার হাওর সহ ছোট বড় ২০টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা ও বৌলাই নদীর পানিও বেড়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। এই পানির যদি নিষ্কাশন না হয়, যদি পানি বাড়িবার কোনো রাস্তা নাই, সম্পূর্ণ পানি এখন শহরে জমা হয়। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার ২৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিশোরগঞ্জেও ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বিভিন্ন নদীর পানি বেড়েছে। বন্দরনগরী চট্টগ্রামেও থেমে থেমে বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পানিতে নেমে প্রবর্তক মোড় পরিদর্শন করেন সিটি মেয়র। এই ফাইল শিটগুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে। বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীও, স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ভোলা, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর, ময়মনসিংহ ও রাজবাড়ীতে ৪ জনের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। জলাবদ্ধতার পাশাপাশি হালকা ধমকা হাওয়া বসছে। আবহাওয়া অফিস বলছে আসলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম বন্দরকে। সেক্ষেত্রে আমরা দেখছি যে দুপুরের পর থেকে যে বৃষ্টি, সেটি একেবারে মুষলধারা না হলেও কিন্তু সেগুলো থেমে থেমে কিন্তু সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। এটা একদিকে যেমন বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা এবং পাশাপাশি ধমকা হাওয়া, ৩টি মিলে আসলে নগর জীবনে বলা যায় একবার নাখাল অবস্থা। কারণ 12টার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি থামছে না, একেবারে যদিও মুষলধারে হচ্ছে না, কিন্তু থেমে থেমে সেই বৃষ্টিগুলো হচ্ছে। এবং আমরা সকাল থেকে যেটি দেখানোর চেষ্টা করেছিলাম আসলে মানুষের যে দুর্ভোগ, যে সমস্যায় পড়েছে মানুষ। তবে সকাল থেকে কিছুটা পানি কমেছে। এখানে যেখানে কোমর সমান ছিল পানি, এখন সেটি হাঁটু সমান পানিতে গিয়ে থেমেছে। যদি বৃষ্টি এরকম চলতে থাকে তাহলে পানি নামার সম্ভাবনা নেই। যদি বৃষ্টি থেমে যায় তাহলে হয়তো সন্ধ্যার মধ্যে এই পানিগুলো নেমে যাবে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সিটি
ডাক্তার সাদাত হোসেন কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা যে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেটি তারা পালন করার কথা বলেছেন। এবং এই বিষয়ে কিন্তু আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন এবং সন্ধ্যার 6-7টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী রয়েছে তিনি আসবেন বলে আমরা সেটি জানতে পেরেছি এবং তিনি এসে এই এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে 7:30টার দিকে একটি মিটিং রয়েছে, সেখানেও তিনি কথা বলবেন এই জলাবদ্ধতা নিয়ে, পরে মিডিয়া কর্মীর সাথে কথা বলবেন। তো আপনাকে যিনি দেখানোর চেষ্টা করি যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমছে না। আপনাকে একটু জানিয়ে রাখি এই যে জলাবদ্ধতা পুরো প্রকল্পটা কিন্তু চট্টগ্রাম যে উন্নয়ন কর্তৃপক্ষ করছে এবং সেনাবাহিনীর সহায়তায়, সেক্ষেত্রে প্রায় 11,000 কোটি টাকা প্রকল্প দেওয়া হয়েছে। তারা 37টি খাল খননের কাজ করছে এবং পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন অধীনে কিছু খাল তারা নিঃশর্তায়নও করছে, যদিও জলাবদ্ধতা প্রকল্প অধীনে না, তারা 21টি খাল তাদের অর্থায়ন করছে বলে তারা জানিয়েছে। এবং সিটি কর্পোরেশনের মেয়র বারবার কিন্তু এই যে যন্ত্রপাতি যে খাল খনন ক্ষেত্রে যে 400 কোটি টাকার যন্ত্রপাতির কথা বারবার তিনি মন্ত্রণালয়ে জানিয়েছেন এবং তিনি সেটি না পাওয়ার আক্ষেপ করেছেন বারবার। এবং তিনি সকালে এসে এবং তিনি দুপুরে এসে কিন্তু যে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি হিমাদ্রি শেখরের কাছে সুনামগঞ্জে। আমি আছি এখন মনমর্তের চর এবং হোসেনপুর গ্রামের শেষে যে খরচার হাওড়ে, সেই খরচার হাওড়ের তীরবর্তী দুটি গ্রাম হোসেনপুর এবং মনমর্তের চর। এই গ্রামের নারী পুরুষ বৃদ্ধ সবাই এই খরচার হাওড়ের ধান কাটতে এখন গেছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আগে আমরা যেটা দেখিয়েছিলাম খরচার হাওড়ের নিম্নাংশের ফসল তলিয়ে গেছে, এখন কিন্তু উঁচু অংশের ফসলটাও তলিয়ে গেছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই ধীরে ধীরে ক্রমশ পানি বাড়ছে এবং এখানে প্রায় 50-এরও অধিক নৌকা নিয়ে মানুষ ধান কাটতে এসেছেন। এবং এই সমস্ত গ্রামের অর্থাৎ মনমতের চর এবং হোসেনপুর গ্রামের প্রায় শতাধিক নারী পুরুষ শিশু এই হাওড়ে এখনও আছেন, তারা ধান কাটতেছেন। কিন্তু থেমে থেমে বৃষ্টি এবং প্রচুর ঠান্ডা বাতাসের কারণে তারা এই দীর্ঘ ঠান্ডা পানিতে থেকে দীর্ঘ সময় ধান কাটতে পারছেন না। আপনারা যদি দেখতে পারেন দূরবর্তীতে ওই এলাকাটাতে সামনের যে অংশটুকু, ওখানে অসংখ্য কৃষক তাদের ধান কেটে জমা করে রেখেছেন, কিন্তু তারা জানিয়েছেন যে এই ধানটুকু কেটে তারা ঘরে তুলতে পারবেন কিনা, কারণ পানি যেভাবে বাড়তেছে। অর্থাৎ খরচার হাওড়ের এই অংশটা হলো সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সুরক্ষিত অংশ এবং সেই সুরক্ষিত অংশ এখন জলাবদ্ধতায় প্লাবিত হয়ে গেছে। এবং তারা জানিয়েছেন যে এই অবস্থা আর কখনো দেখেননি। দীর্ঘ তাদের 50 বছর ধরে তারা এখানে কৃষিকাজ করতেছেন, কিন্তু এখানকার জমি কখনো পানিতে তলিয়ে যাবে এটা কখনো তারা ভাবেননি, কিন্তু এটাই এই বছর ঘটেছে। এবং তারা জানিয়েছেন যে এই গ্রামের অসংখ্য কৃষক এখন পর্যন্ত কোনো ধান শুকাতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের খোলা প্রচুর পরিমাণ কাঁচা মানে শুকনো ধান, ভিজা ধান রয়েছে এবং ভিজা ধানগুলিতে অনেকটা চারা গজিয়েছে, একটা শিকড় গজিয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে দুর্যোগ, অর্থাৎ আজ থেকে 48 ঘন্টার ব্যবধানে খরচার হাওড়ের সবচেয়ে সুরক্ষিত যে অংশ সেই মনমর্তের চর এবং হোসেনপুর গ্রামের কৃষকদের প্রায় 1000 খানেক কৃষকের জমি এখানে ছিল। এই 1000 খানেক কৃষকরা 1 বিঘা জমির ধানও কাটতে পারেনি। তারা অনেকে 20 বিঘা, অনেকে 30 বিঘা, অনেকে 5 বিঘা, অনেকে 2 বিঘা করে এরকম জমি ধানে চাষ আবাদ করেছেন, কিন্তু তারা কেউ 1000 টাকার ফসল পর্যন্ত তুলতে পারেনি। একে তো শ্রমিক সংকট, দ্বিতীয়ত বৈরী আবহাওয়া এবং প্রকৃতি থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের আসলে ওই যে জলাবদ্ধতা, যে কৃষকরা একটা মহা দুর্যোগে পড়েছেন, বলা যায় যে একটা হাহাকারের মধ্যে রয়েছেন। এটি শুধু সুনামগঞ্জের খরচার হাওড়ের চিত্র নয়, সুনামগঞ্জের প্রায় 20টি হাওড়ে এই জলাবদ্ধতার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং তারা জানিয়েছেন যে এই দুর্যোগে যদি সরকার তাদের পাশে না দাঁড়ায় তাহলে তাদের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই ছিল সুনামগঞ্জের খরচার হাওড় থেকে জলাবদ্ধতায় আক্রান্ত জমি বা কৃষকের সবশেষ খবর। চট্টগ্রাম এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন হিমাদ্রি শেখর ভদ্র এবং শফিকুল আলম। এদিকে ঢাকার সকালও শুরু হয় মুষলধারে বৃষ্টি দিয়ে, স্বস্তির বদলে জনজীবনে নেমে আসে ভোগান্তি। বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। গণপরিবহন সংকটে গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবীরা। বৃষ্টির দাপটে টান পড়ে খেটে খাওয়া মানুষের আয়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টিপাত চলতে পারে আরও 3 থেকে 4 দিন। ঘন কালো মেঘ ভেঙে নগরীতে বৃষ্টির ঝাপটা। ঢাকায় মুষলধারে বর্ষণের শুরু বুধবার সকালে। প্রকৃতি শীতল হলেও ভোগান্তি নেমে আসে নাগরিক জীবনে।
সড়কে জলাবদ্ধতায় কমে যানবাহনের গতি। গণপরিবহন সংকটে গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবীরা। গভর্নমেন্ট একটু ওয়াটার ক্লগিং নিয়ে কাজ করতে পারে তাহলে আই থিংক ইট কুড বি বেটার। রিক্সা পেতে সমস্যা হয়েছে, আর রাস্তাঘাটে পানি জমে গেছে, আর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে এতক্ষণ পানি জমার কথা না। বৃষ্টির দাপটে টান পড়েছে খেটে খাওয়া মানুষের আয়ে। কাক ভেজা অবস্থায়ও জীবিকার তাগিদে ছুটতে থাকেন সব প্রতিকূলতাকে উপেক্ষা করে। আমরা থরথর করে কাঁপতেছি বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায়ও দেশের সব সমুদ্র বন্দর। হেভি রেইনফলের ওয়ার্নিং দিয়েছিলাম সব ডিভিশনে। ইতিমধ্যে আমাদের যে রেকর্ড হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১৬০ মিলিমিটার, তাছাড়া ভোলাতে ১৫১ মিলিমিটার। যে চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী ৩ থেকে ৪ দিন। তারপর যেটা হবে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে। দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রপাত, দমকা হাওয়া সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান তার। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাস সহযোগিতার কথা জানান সরকার প্রধান। সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিতে মূল্যস্ফীতি বাড়বে না, বরং শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানীতে চাপ কমাতে বিকেন্দ্রীকরণের কথাও জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানে স্পিকার, একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। ফ্যামিলি কার্ডে যেই সহযোগিতা দেখা হচ্ছে, টাকার ভলিউমে সেটা সবচেয়ে বেশি। কয়েকটি সুবিধা একজন ব্যক্তিই পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যত্ন কেন্দ্র। সংবিধান সংশোধনে 17 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব করেছে সরকারি দল। এর মধ্যে 12 সদস্য সরকারি দলের থাকবে, বাকি 5 জন বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাসীনদের পক্ষ থেকে 12 সদস্যের একটি তালিকা প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। আইনমন্ত্রী জানান, তাদের মধ্যে বিএনপি, গণসংহতি বাংলাদেশ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের রাখা হয়েছে। আগামীকালের মধ্যেই বিরোধী দলের নাম প্রস্তাব করতে বলা হয়েছে। তবে বিরোধী দলের নেতা বলছেন,
এ বিষয়ে তাদের ধারণাগত পার্থক্য আছে, তাই এখনই মতামত না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর জানানো হবে। গুটি কয়েক লুটেরা, গুটি কয়েক খুনি, আর একদিকে ছিলাম আমরা সবাই, ওনারা এবং আমরা। সেখানে আপনিও ছিলেন। বাংলাদেশের ভুখা নাঙ্গা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা। গণভোটে 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আধা প্রেম কিরকম দেখাচ্ছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি, এটা জুলাই সনদের অংশ। আধা প্রতারণা হলো জুলাই সনদের মধ্যে বলা আছে ওই প্রশ্নটা কখনোই প্রাসঙ্গিক হবে না, বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে না। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা প্রতি লিটার। বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 199 টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে 179 টাকায়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে দেশে সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ। এমন পরিস্থিতিতেও 17 দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে 199 টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে 179 টাকা। ঊর্ধ্ব সমন্বয় হবে, যেটি পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দেবে। তখন তো এটা আমাদের এই বোঝা যাতে আমাদের উপর না আসে, আমরা সে কথাটাই বারবার মানে সরকারকে তথা বাণিজ্য মন্ত্রণালয়কে নলেজে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বাজারে সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে $4 বিলিয়ন অতিরিক্ত ব্যয়কে অর্থনীতির কঠিন সময় বলছেন অর্থমন্ত্রী। তিনি জানান, এমন অবস্থায় আসন্ন বাজেটে সব ক্ষেত্রে কর ছাড় দেবে না সরকার, তবে ব্যবসা সহজীকরণে আনুষঙ্গিক সব সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি বলেন, সম্ভাবনাময় যে কোনো রফতানি খাতকে সহায়তা দেবে সরকার। বরাবরই লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরের 9 মাসে প্রায় 1 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের ঘাটতির চাপ মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরিতে। প্রতি বছরের মতো এবারও অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় সংস্থাটি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে আলোচনায় প্রস্তাব উঠে আসে মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5.5 লাখ টাকা করার। করের হার না বাড়িয়ে করজাল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ কর হার 25% নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। অংশীজনরা বলছেন, জ্বালানি খরচ কমাতে ব্যাটারির মতো বিকল্প ব্যবস্থা রাখা সহ নগদ লেনদেনে শর্ত শিথিল করা প্রয়োজন। করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেন ও মহিলাদের ক্ষেত্রে, মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে 5,50,000 টাকায় নির্ধারণ করার সুপারিশ করছি বিসিসিআইয়ের পক্ষ থেকে। ব্যাটারি যদি ব্যবহার করা হয় বিকল্প গাড়িগুলোকে কনভার্ট করে, তাহলে খরচ 2% নেমে আসবে। বৈরী আর্থিক অবস্থায় জ্বালানি সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার প্রতিকূলতা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, অর্থনীতির স্বার্থে কর জিডিপির হার বাড়াতে চায় সরকার। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে, দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি,
তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। এমন অবস্থায় করের হার কমানো না গেলেও ব্যবসা সহজীকরণের আশ্বাস দেন তিনি। টাকার অবমূল্যায়নের কারণে 40% অনেকের ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে গেছে এখানে। তার উপরে 13 থেকে 14% আপনার ইনফ্লেশনের কারণে আরও সে 10-20 চলে গেছে। তার মানে আপনার 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে। মূল সমস্যা এখানে ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে। এনবিআর চেয়ারম্যান বলছেন, নিয়ম নীতির জাতাকলে কর যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সেই দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে। রেভিনিউর কমপ্লায়েন্সটা যত সহজ করা যায়, বিশেষ করে আমাদের অনেক ভাইরাই বলেছেন নতুন যারা আসবে তাদের জন্য যাতে এটা বার্ডেনসাম না হয়, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই চেষ্টাটা করব। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ফেসবুক, টেলিগ্রামে মেয়েদের আপত্তিকর ছবি ভিডিও বেচাকেনা, ভুক্তভোগীর বেশিরভাগই শিক্ষার্থী। ভুয়া নম্বরে সক্রিয় একাধিক চক্র, ভয় না পেয়ে আইনের আশ্রয়ের পরামর্শ। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম, কারণ দেশে মাত্র একটি ল্যাবে চলছে হামের নমুনা পরীক্ষা। পরিধি বাড়ালে শনাক্ত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের প্রথম 3 মাসে পরীক্ষার প্রায় 35%ই হাম পজিটিভ তা হয়েছে এবং এপ্রিলে এসে সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত 1.5 মাসে হাম ও উপসর্গে 250-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এর মধ্যে নিশ্চিত হাম মাত্র 47 জনের। অধিদপ্তরের হিসাব মতে সন্দেহজনক রোগীর চিত্রও একই। প্রায় 35,000-এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত মাত্র 5,000-এর কাছাকাছি। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুরই হয়নি নমুনা পরীক্ষা। জ্বর, ডায়রিয়া ও র্যাশের মতো উপসর্গ দেখে চলছে হামের চিকিৎসা। বুকে এক্সরে করা হয়েছে আর রক্ত পরীক্ষা করা হয়েছে। না, হামের কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সব পরীক্ষার রিপোর্টে পাইছি, কিন্তু হামের রিপোর্ট এখনো পাইনি। রক্ত জমা দিছি, রিপোর্ট দেখার পর বুঝে যাবে। ওকে টেস্ট করা হয়েছে, টেস্ট করার পরে বলা হয়েছে যে ওর হাম হয়েছে। একই তথ্য দিচ্ছেন চিকিৎসকরাও। তবে হাম পরীক্ষার পর অন্যান্য জটিলতা থাকলে তখন পাল্টাচ্ছেন চিকিৎসা পদ্ধতি। যখন একটা রোগীকে আমরা চিন্তা করে থাকি তখনই কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা কিন্তু শুরু করে দিই। পরবর্তীতে কিছু কিছু রোগী দেখা যায় যে তাদেরকে একটু আমাদের হয়তো একটু সন্দেহজনক হাম, মানে এটাকে আমরা হয়তো একটু কনফিউজড, তাদের ক্ষেত্রে আমাদের টেস্টের খুবই দরকার আছে। টেস্টটা করে আমরা 100% শিওর হওয়ার চেষ্টা করি। হয়তো সাথে সাথে আমরা অন্যদিকেও আমরা চিন্তা করি, যেটা যেহেতু হামেরটা নেগেটিভ এসেছে অন্য কিছু আছে কিনা সেটাও আমরা চিন্তা করি। দেশে শুধু মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে পরীক্ষা হয় হামের। চলতি বছরের প্রথম 3 মাসে এ ল্যাবে পরীক্ষা হওয়া প্রায় 35% নমুনাই পজিটিভ এসেছে। এপ্রিলে এ সংখ্যা হয়ে যায় দ্বিগুণ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলা স্যাম্পল এক করে সবগুলোর পজিটিভগুলো যদি আমরা যোগ দিয়ে তাকে পার্সেন্টেজ বের করি, আমরা দেখেছি যে 30 থেকে 35%। এপ্রিলের প্রথম 2 সপ্তাহ এটা বেশি ছিল, কিন্তু এখন আবার একটু একটু কমছে। হামের নমুনা পরীক্ষার পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বুকে যেন গ্রামীণ মেঠো পথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়ক। উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ড। তবে সিটি কর্পোরেশন বলছে পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রায় 65%। বিস্তারিত মাহাদির শুভ রিপোর্টে। রাজধানীর গুলশান বনানী পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া। পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত 2টি ওয়ার্ড। এক বুক আশা নিয়ে 1 দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল 1 দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড,
বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে, লাস্টে কারো হাঁটু ভাঙে, কারো মাথা ভাঙে। যারা অসুস্থ তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠো পথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে। রাস্তার এরকম অবস্থা, আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাস্তাঘাটগুলো আছে, সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব, সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন, শুনলাম, আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা। কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কাল জাতীয় সংসদের 49 জন সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ করবে ইসি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে কমিশন, যেখানে বিএনপির 36 জন, জামায়াতের নেতৃত্বাধীন জোটের 12 জন এবং স্বতন্ত্র প্যানেলের 1 জন প্রার্থী রয়েছেন। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটির নিষ্পত্তি করবেন তারা। এদিকে ভোট গ্রহণের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গ্যাজেট প্রকাশ করছে কমিশন। এখন বলা যাচ্ছে না, কারণ আরেকজন কোর্টে আছেন এবং যদি শূন্য হয়, সংরক্ষিত মহিলা আসন আইনের 12(2) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে 49 জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। গুপ্ত হত্যার রাজনীতি থেকে জামায়াত শিবির বের হয়ে আসতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গুলিবিদ্ধ যুবদল কর্মী সাইফুল ইসলাম শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি কথা বলেন। জামায়াত মুখে ন্যায় বিচারের কথা বললেও তারা হত্যার রাজনীতি করছে বলে অভিযোগ তার। শিবিরের চিহ্নিত অস্ত্রধারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। জামাত শিবিরের এই যে গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, রক্ষাটা, এই রাজনীতির থেকে তারা এখনো বেরিয়ে আসেনি। তারা দেশে একটি অশান্তি চায়, দেশে একটি অরাজক অবস্থা চায়। 71 সালের মতো তারা আবার গুপ্ত হত্যা শুরু করেছে। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, এই জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারীদের অনতিবিলম্বে সাঁড়াশি চিরুনি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1 লাখ শিক্ষার্থী। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। পর্যায়ক্রমে এই কর্মসূচি বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে চালু হবে। সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে বিনামূল্যে বই, মিড ডে মিলের পর এবার পোশাক, পাটের ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ দিল সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, দেশে বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,18,607টি।
এর মধ্যে 1,06,00,000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করে 65,569টি সরকারি বিদ্যালয়ে। বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রতি উপজেলার 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা। প্রথমে 1 লক্ষ জুতা, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার 1 লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। তারপরে আমাদের সরকার থেকে, এলজিডি মিনিস্ট্রি থেকে, আমাদের মিনিস্ট্রি অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রামটা আমরা করব। পাইলট আকারে শুরু হয়ে পর্যায়ক্রমে এই কর্মসূচি যাবে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে। পাইলট প্রোগ্রাম এই জুলাই থেকে শুরু হচ্ছে। এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শুরু করা হচ্ছে। আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এ সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেন বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন শীর্ষ সন্ত্রাসী টিটন। হত্যায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য দেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। জানান, এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটনকে হত্যা করা হয়। এছাড়া বিকেলে পালিয়ে থাকা সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে শহরের নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপির 9টি সফটওয়্যার কেন্দ্র উদ্বোধন করেন পুলিশ প্রধান। প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসাই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কেবল তো মামলা হয়েছে, যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নেপথ্যে কারা, এবং এই যেটা আপনি বললেন যে হাট নিয়ে, এটাও তো আসলে একটা আধিপত্য নিয়ে। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। তা আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের 105টি ব্যাংক হিসাব ও আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সংস্থাটির উপ সহকারী পরিচালক সাবিকুন নাহারের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। দুদকের দেয়া তথ্যে জব্দের আবেদন করা ব্যাংক হিসাব 46 কোটি টাকার বেশি অর্থ রয়েছে। এর আগে 2025 সালের 2রা জুন তার বিরুদ্ধে 35 কোটি টাকার অবৈধ সম্পদ ও 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি। সেই মামলার তদন্ত পর্যায়ে এসব সম্পদের খোঁজ পেয়েছে দুদক। ফেসবুকে, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে বিক্রি হচ্ছে তরুণীদের আপত্তিকর ছবি, ভিডিও, যার বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এই চক্রের কয়েকজন গ্রেফতার হলেও এখনও অনেকেই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে, ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত ছবি ধারণ ও ডিভাইস ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের। শাহিনুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাইম হাসান। কুলাইতে পারতেছিলাম না যে আমি ভাইয়ারে কিভাবে বলবো যে ভাইয়া আমার সাথে এটা হইতেছে বা আব্বু আমার সাথে এটা হইতেছে, আমি বলবোটা কিভাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, ধরা যাক তার নাম সাদিয়া, হঠাৎ করেই একদিন সকালে আবিষ্কার করলেন ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে টেলিগ্রামের একটি গ্রুপে, যে গ্রুপের সদস্য সংখ্যা 60,000-এরও বেশি। এই ঘটনায় থানায় মামলার পর জানতে পারেন, সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিক টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও। আমার অজান্তে আমার ছবিগুলো ওর ফোনে রাখছে। 20-30টার মতো ছবি ছিল ওর কাছে। আমার খালতো বোন বসে দিচ্ছে, তোর ছবি, ভিডিও এগুলা পাবলিশড হয়ে গেছে, দেখ কিছু কর, পুলিশে জানা। আমি তো আমার পরিবারকে অনেক পরে জানাইছি এইসব ব্যাপার, আমি নিজেও জানাইনি, তারা দেখছে ব্যাপারটা, দেখার পর তারা জানছে। আমার তো বলার মতো সাহসই আসছিল না। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর সাদিয়ার শান্ত জীবনে নেমে আসে নরকের যন্ত্রণা। বাসায় আমাকে ব্লেম করতেছিল, এখানে আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে একে কথাবার্তা শোনাইতেছিল। না পারতে আমি সুইসাইডাল হয়ে গেছিলাম। 2021 থেকে হইতে পারতেছি না এই জায়গা থেকে।
সময়ের অনুসন্ধান বলছে শুধু ফেসবুক ও টেলিগ্রামে মেয়েদের ব্যক্তিগত ছবি ভিডিও বিক্রি করা এমন গ্রুপের সংখ্যা শতাধিক। মাসে 400 থেকে 500 টাকা সাবস্ক্রিপশন ফি দিলেই মেলে গ্রুপে প্রবেশের সুযোগ। এরকম আরও অসংখ্য গ্রুপ রয়েছে ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সকল গ্রুপে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েদের গোপন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও। ব্যক্তিগত ছবি ধারণ, ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। পাশাপাশি এ ধরনের ঘটনায় প্রথমেই পরিবার কিংবা বিশ্বস্ত মানুষের সঙ্গে বিষয়টি শেয়ার করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কেউ গিয়ে ভিডিও ওই গ্রুপগুলোতে সেল করে অ্যাডমিনদের কাছে, তারা সেই ভিডিওগুলারে প্রিমিয়াম গ্রুপ নাম করে সাবস্ক্রিপশন হয়ে আবার সেল করে। যে কেউ যদি শিকার হয়, ফার্স্ট তার ফ্যামিলিরে শেয়ার করা উচিত, ফ্যামিলির সবচেয়ে ক্লোজেস্ট মানুষটারে শেয়ার করা উচিত, এবং আমার মনে হয় যে ডিরেক্ট লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত। পুলিশ বলছে ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। এসব রোধে নজরদারি জোরদার করা হয়েছে। তারা যতই রকমের ভুয়া সিম কার্ড ইউজ করুক বা ভুয়া আইপি ইউজ করুক, যত কিছুই চেঞ্জ করুক, এটা 2 দিন আগে পরে তাকে আমাদের জালে ধরা পড়তেই হবে এবং তাকে কিন্তু তার শাস্তি পেতেই হবে। অপরাধের শিকার মেয়েদের ভয় না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। বিএসটিআই সরকারি যে প্রতিষ্ঠানের সনদ ছাড়া বিক্রি করা যায় না মোড়কজাত পণ্য, অথচ সেই অনুমতি নিতেই ঘাম ছুটে যায়। সনদ পেলেও জোটে বাৎসরিক বড় অঙ্কের ফিয়ের চাপ। প্রতিষ্ঠানটির নানা চাওয়া মেটাতে গিয়ে ঝরে পড়ে অনেক উদ্যোগ, এমন অভিযোগ এসএমই থেকে বড় ব্যবসায়ীদেরও। অন্তরা সেনের রিপোর্ট। করোনাকালীন অনেকের মতো তনুশ্রীও ঘরে বসে শুরু করেন হোমমেড আচারের উদ্যোগ। বছর 4 আগে ঝক্কি ঝামেলার পর ট্রেড লাইসেন্স করাতে পারলেও এখনও নিতে পারেননি বিএসটিআইয়ের অনুমোদন। এই যে আলাদা আলাদা ফিস, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়। এই কারণে বিএসটিআইটা করতে পারছি না সহজে। অতিরিক্ত ফি আর জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই মারাতে চান না সংস্থাটির পথ। বিএসটির নিয়ম প্রতি মধুর জন্য আলাদা আলাদা লাইসেন্স করা, টাকা জমা দেওয়া, যে নিয়ম অনুসারে প্রতিটা ফ্লেভার প্রতিটা লাইসেন্স পরীক্ষা করতে, কিন্তু ওইগুলো তো আমরা ছোট উদ্যোগ, আমাদের পক্ষে সম্ভব না। ওগুলো খাদ্যজাত যে কোনো পণ্যের জন্য বিএসটিআইয়ের গুণগত মান সনদ পেতে গেলে পেরুতে হবে 21টি ধাপ। প্রথমে আবেদন ও 1000 টাকা সহ জমা দিতে হবে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কপি, টিন সার্টিফিকেট, কারখানার লেআউট সহ 8 ধরনের কাগজপত্র। এরপর কারখানা পরিদর্শনে গিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে তা সিল করে দেবেন কর্মকর্তা। সিল করা নমুনা বিএসটিআইয়ের অফিসে গিয়ে নির্ধারিত টেস্টিং ফি সহ জমা দিতে হয়। এক্ষেত্রে একই স্বাদের একই পণ্যের আলাদা সাইজের বোতল কিংবা প্যাকেটের জন্য দিতে হয় আলাদা ফি। খাদ্যজাত পণ্যের জন্য যা 1200 থেকে 16,000 টাকা। এরপর ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে দেয়া হয় লাইসেন্স। কোনো পণ্য বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়ার পর সেই পণ্যের বার্ষিক উৎপাদন বা বিক্রির ওপর 0.07 থেকে 0.1% হারে প্রতি বছর সার্টিফিকেশন মার্ক ফি দিতে হয়। প্রতি বছরের হিসাবে এককালীন 3 বছরের জন্য দিতে হয় এই ফি, যা 1500 টাকা থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে আবার যোগ হয় 15% ভ্যাট। র্যান্ডম ইন্সপেকশন অলওয়েজ করতে পারে, মার্কেট থেকে প্রোডাক্ট উঠিয়ে অলওয়েজ করতে পারে, বাট আমাকে যেন 3 বছরের মধ্যে একবার যেতে হয়, এই প্রসেসটা হওয়া উচিত। যদিও এ ব্যাপারে ভিন্ন তথ্য দিয়ে বিএসটিআর সার্টিফিকেশন মার্কস সিএম বিভাগের পরিচালক জানান, একটি ক্যাটাগরির পণ্যের জন্য একটি লাইসেন্সই যথেষ্ট। আমরা সার্টিফিকেটের ফিও একটাই রাখি, আবেদন ফিও একটাই রাখি, শুধুমাত্র ওই ভেরিয়েন্টগুলোর টেস্ট ফি আলাদা আলাদা হয়। একই জিনিস যদি আপনি বিভিন্ন সাইজে করেন, আমরা একটা সাইজেরই টেস্ট করি, কারণ ওটা একই জিনিস, ওটা টেস্টও একই করি। এই অবস্থায় উদ্যোক্তাদের সুবিধার্থে বিএসটিআই লাইসেন্স ফি কমাতে কাজ চলছে বলে জানান শিল্প সচিব। আগামী গভর্নিং বডিতে আমরা এটা উত্থাপন করব যে তাদের জন্য সহজভাবে এবং কিছু অর্থ কমানো যায় কিনা, এটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা আছে। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তারা যাতে একসাথেই সবগুলো কম্পোনেন্টগুলো ফয়সালা করে দেয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। যারা উদ্যোক্তা হচ্ছে EDF Aluminium, redefine possibilities. বড় মৌসুমে সেচ সংকটে ধুঁকছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। পানির অভাবে আবাদ নেই একরের পর একর জমিতে। লোডশেডিংয়ে পবা, গোদাগাড়ি, তানুরে তীব্র হয়েছে সেচ সংকট।
কৃষি নির্ভর বরেন্দ্র এলাকার দুর্ভোগ তুলে ধরেছেন কামরুজ্জামান মামুন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। 8 মাসের অন্তঃসত্ত্বা তহুরা বেগম, রান্না, গোসল, কাপড় ধোয়া আর খাবার পানি পেতে নিত্যদিনের সংগ্রাম তার। ভাত রানবো, পানি বেগর ভাত রান্না হয় না, পানির ব্যবস্থা নাই বোধহয়, এভাবে আমাকে পানি নিয়ে যায় মানে সংসারের কাজে লাগাতে হয়। পুকুরের পচা পানি আমরা লিয়া কাপড় ধরি ধুই, পানির আমার খুবই ক্ষতিবিধি, ধরেন কি কারেন্ট থাকে না। এমন জীবনযুদ্ধ রাজশাহীর বরেন্দ্র এলাকার বাসিন্দাদের নিত্যদিনের। সেচ নির্ভর বোরো চাষে অঞ্চলের কৃষকদের গল্পটা আরও কষ্টের। লোডশেডিং বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে সেচ সংকট। এই পানির লেয়ারটি প্রচুর পরিমাণে গভীরে চলে গেছে এবং এখান থেকে আমাদের পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। কারেন্ট যেহেতু থাকছে না, শ্যালো মেশিনে চালাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে আমার 3.5 লিটার করে তেল কাছে, মানে অনেক খরচা হয়ে যাচ্ছে বেশি। যখন আপনার বিদ্যুৎ থাকে না তখন আপনার ধরেন যে পুকুর থেকে আমরা মেশিন দিয়ে পানি উঠাই। 23,993 হেক্টর আবাদি জমির মধ্যে অর্ধেকের বেশি, প্রায় 1661 হেক্টরই পড়ে আছে অনাবাদি হয়ে। পানির লেয়ার না থাকা ও বিদ্যুতের চরম লুকোচুরিতে সেচ সংকটে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, বোরো ছাড়া কম সেচে উৎপন্ন ফসলে আগ্রহ বাড়াতে হবে কৃষকের। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে যেতে পারে এ অঞ্চলের সেচ সংকট। কৃষককে বোঝাচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে ধানের পরিবর্তে অন্য কোন ফসল করলে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে এবং এজ এ অঞ্চল হিসেবে আমরা এই পুরো বরেন্দ্র অঞ্চলটাকে পরিবেশ বিপর্যয় হাত থেকে রক্ষা করতে পারবো। বর্তমানে জ্বালানি তেলের যে বাড়তি মূল্য ধরা হয়েছে তা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে শুরু হবে মাছ শিকার। জাল নৌকা মেরামত করে নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। মৎস্য বিভাগ বলছে পাওয়া যাবে নিষেধাজ্ঞার সুফল। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। 30 এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মৎস্যজীবীরা। জেলেদের কেউ মেরামত করছেন জাল, কেউ বা ট্রলার নৌকা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলেও নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় তারা। বিগত দিনের যে মাছ ধরতে পারে যে ঘাটতিটা ছিল, ওই ঘাটতিটা পূরণ করে আবার উঠে আসতে পারবো। নদীতে মাছ ধরতে নামবো, আশা করি অনেক মাছ ধরবো। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা সফল হওয়ায় সুফল পাবেন জেলেরা বলছে মৎস্য বিভাগ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তারা ধরে এই 2 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আর এই 2 মাসে আমরা জাটকার বরাদ্দকৃত চাল থেকে 40 কেজি হারে প্রতি মাসে তাদের চাল বিতরণ করেছি। জেলায় 1 লাখের বেশি মৎস্যজীবী থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 80,000। সময় সংবাদ, পটুয়াখালী। বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও উত্তেজনার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের 2য় দফার ভোট গ্রহণ। দক্ষিণ 24 পরগনা সহ অনেক স্থানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছে কলকাতার ভবানীপুর। এই আসনে লড়ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসনটিতে মমতাকে পরাজিত করতে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির 3 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক সেলিব্রিটি ও সাংবাদিক। আগামী 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। এই মুহূর্তে কলকাতার ভবানীপুরে একটি কেন্দ্রে আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। দেখুন, সকাল 7টায় ভোট শুরু হয়েছে। এখন কিন্তু স্থানীয় সময়ে বিকেল 5টা 10, অর্থাৎ আর 40 মিনিটের মতো সময় বাকি রয়েছে। অফিসিয়ালি নির্বাচন কমিশনের ঘোষিত অফিসিয়ালি 6টা পর্যন্ত ভোট চলবে, কিন্তু ভোট কেন্দ্রের বাইরে দাঁড়ানো প্রত্যেক ভোটারের ভোট না শেষ হওয়া পর্যন্ত, সেটি যত রাতই হোক, নির্বাচন কমিশনকে বা যারা ভোট কর্মী তারা ভোট নিতে বাধ্য। যদিও আমি আমার দক্ষিণ কলকাতার যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে অলমোস্ট 98% ভোট পড়ে গিয়েছে। অর্থাৎ এখানে
যারা ভোটার ছিলেন ইতিমধ্যেই সাত সকালবেলা তারা ভোট লাইনে দাঁড়িয়ে অলমোস্ট ভোট দিয়েছেন। এবং কলকাতায়, বিশেষ করে দক্ষিণ কলকাতায় যে কটি ভোট কেন্দ্র আমরা ঘুরেছি, প্রত্যেকেই কিন্তু প্রায় এখন ফাঁকা, কারণ কোনো ভোট কেন্দ্রে প্রায় 80-85-90% ভোট পড়ে গিয়েছে। সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষিত যে তার তথ্য, যে 8 ঘন্টা তথ্য, তাতে এই 7টি জেলায় যে 142টি আসনে ভোট হচ্ছে, তা গড় ভোট পড়ার হার কিন্তু 78.68%। আপনি জানেন যে এই 6টা পর্যন্ত বা কোথাও কোথাও ভোটাররা লাইনে শেষ না হওয়া পর্যন্ত নেবে। মনে করা হচ্ছে নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে যারা জড়িত, এই এবারের ভোট গতবারের প্রথম দফার যে ভোট, আপনি জানেন প্রথম দফার গড় ভোট প্রায় 92% ছাড়িয়ে গিয়েছে। এবারও মনে করা হচ্ছে যে প্রথম দফার ভোটের কাছাকাছি, হয়তো অতিক্রম না করলেও কাছাকাছি ভোট পড়বে। অর্থাৎ কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে কিন্তু সকাল থেকেই যে উৎসব মুখর পরিবেশে ভোট দানের চিত্র, সেটি কিন্তু নজির সৃষ্টি করেছে। শুধুমাত্র দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র, সেখানে আলোচিত দুজন প্রার্থী রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির শীর্ষ নেতা, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এবং যেটি কালীঘাট রোডে যেটা হয়েছে, সেই অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটের ওপর এখনো পর্যন্ত রক্তপাতহীন, সংঘর্ষহীন এবং শান্তিপূর্ণ উৎসব মুখর ভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের এই দ্বিতীয় দফা, অর্থাৎ শেষ দফার ভোট কিন্তু এখন প্রায় শেষ প্রান্তে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের ভোটে, শেষ দফা ভোটের আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য, জানাচ্ছিলেন নির্বাচনের খবরাখবর। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 2-1 দিনের মধ্যে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। অপশিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের সন্ধান মেলেনি এখনও। অভিযুক্ত হিসাম আবু ঘরবের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন হয়নি। তবে জামিলের রুমমেট হিসাম সালে আবু গেরভেই যে হত্যাকারী, তার সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। খুনের তথ্য উপাত্ত ও প্রমাণ তুলে ধরে সরকারি আইনজীবী অভিযুক্ত হিসামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। হিসামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে জামিলের মরদেহ উদ্ধারের 4 দিন পর মঙ্গলবার স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ও হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফ্লোরিডা কনসুলেট। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিউনারাল কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর মরদেহ দেশে পাঠানোর, অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। প্রেস মিনিস্টার জানান, একই ঘটনায় হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। বাঁধ ভেঙে ডুবছে ফসল, হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। দুশ্চিন্তায় কৃষক। ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, আরও 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস। হাওড়ের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। এবং জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ, খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।